আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে কিছু কম্পিউটারের দেখাতে চাই। আপনারা দেখুন, পরিচিত, খুব অল্প সময়ে আমি এই ভিডিওটা শেষ করব। তাই আমি এই ভিডিওর কিছু চিত্র আগে অঙ্কন করে নিয়েছি, ভিডিওটা যাতে ছোট হয়। তো প্রথমে ক্লাম মিটার সম্পর্কে আপনাদের কিছু জ্ঞান খুব শর্টকাটে হালকাভাবে আমি জানাই। তো ক্লাম মিটার কাজ অনেকে জানে, অনেকে জানেন না। তো ক্লাম মিটারের এখানে একটা চাকা থাকে, আর এই যে এটা একটা এরকম করে, এখানে কিন্তু কয়েল আছে। তো যাক, এখানে এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্ন মাপে এই এটা এরকম ঘোরানোর পরে এটা দিয়ে এই বিদ্যুতের ওপর থেকেই মাপানো সম্ভব হয়। যাক, তারপর কারটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স মাপার সংকেতটা হচ্ছে এইটা রেজিস্ট্যান্স। এই ইয়েটা দিয়ে করলে রেজিস্ট্যান্স কত রেজিস্ট্যান্স আছে মাপ পাওয়া যাবে। তারপর একটা হচ্ছে এটা ডায়েট মাপা। ডায়েট এটা এক সাইডে দিলে পাবে আর এক সাইড দিলে পাবে না, তাহলে বুঝতে হবে যে ডায়েটটা ভালো আছে। আর এখানে আরেকটা চাপ দিলে এই একটাতে দুইটা কাজ হয়। এটা যে কোনো তারের কানেকশন ঠিক আছে কি না, কাটে গেছে কি না, এরকম এটা মাপার জন্য এটা। আচ্ছা, আর এটা হচ্ছে এই চিহ্ন এর মানে এটা হচ্ছে ক্যাপাসিটার মাপার জন্য। এখানে দিয়ে ক্যাপাসিটার ধরলে কত মান আছে ওই ক্যাপাসিটারের। যেমন এই যে আমি একটা উদাহরণস্বরূপ দেখাই, এই যে ক্যাপাসিটার, আমি ক্যাপাসিটার ওখানে নিয়ে যাই। এই তো ক্যাপাসিটার মান এটা কত লেখা আছে দেখেন, দেন আর আছে দেখি। আচ্ছা, এটা লেখা আছে 4U5। এর কিছু ইয়ে থাকে, একটু কম বড় হয়। এখন এর দেখি কত দেখা যায় এখানে। এই যে 3.88, 3.88 মানে 4E। এটা ওই কিছু কম বাড়া থাকে, সমস্যা নাই। তো এটা ভালো আছে। এই তো তারপর থাকলো এটা এই ভি চিহ্ন, ভোল্ট। এটা হচ্ছে ভোল্ট। এটা এই যে একটা এই যেটা দেওয়া আছে এর মানে হচ্ছে এটা ডিসি ভোল্ট মাপার জন্য এটা প্রযুক্ত। তো তারপরে এই যে এই চিহ্নটা যেখানে থাকবে এই এরকম ওখানে ছোটোতে দেখা যাচ্ছে না, এই চিহ্ন এটা মানে ডাইরেক্ট কারেন্টের, মানে এসি ভোল্ট। এটা এসি 1A থেকে 20A পর্যন্ত, মানে 2 থেকে 20 ভোল্ট পর্যন্ত এটা মাপার জন্য এই স্কেলে ব্যবহার করতে হবে। তার উপরে যদি মাপতে যাই আমরা, তাহলে এই যে লাস্ট একটা আছে 200 থেকে 600 এই মিটারের পার। এগুলো আরও বড় বড় মিটারে ইয়ে আছে। তো যাক, এই সম্পর্কে আপনারা পরিচিত হলেন। আর কত ভোল্ট খাচ্ছে এই যে এটা আর এটা, তখন ওই যে কোনো লাইনের একটি তারের ভেতরে দিলে বোঝা যাবে। যেমন এখানে তার আছে। আচ্ছা, দেখাচ্ছি এখানে এই ফ্যানটা কত ভোল্ট খাচ্ছে দেখি আমি। এই যে এখানে মাপ দিলাম, এর যে কোনো একটা তারে আমি এর ভেতর দিলাম। এই দেখেন 0.20 মানে খুব অল্প কারেন্ট খাচ্ছে, 0.20। এই যে চলে গেল। তারপরে আসুন, এটা কিলাম মিটার সম্পর্কে জানলেন আপনারা। তো এখানে অনেক পার্টস আছে, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত পরে জানাবো। এই যে এটা হচ্ছে এই যে ঝালাইকরণের কাজে লাগে। এটা লাগানোর নিয়ম এইরকম, ধরে চাপ দিয়ে
এইরকম দিলি ব্যাস লেগে গেল ব্যাস। এখন যে ফায়ার বক্স দিয়ে ইয়ে দিলি দেখুন জ্বলবে এখন দেখেন। এই এই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এই দেখালাম আমি। হ্যাঁ এটা এটা ফ্রিজের সুইচ, এটা থার্মোস্টাট, এর নাম হচ্ছে থার্মোস্টাট। এই যে রিলে ওভারলোড, রিলে ওভারলোড, এগুলো ফ্রিজের বাতি, এগুলো বাতি আমাদের সুইচ। আর এটা সোহাগা, এই সোহাগাতে ঝালের কাজে ব্যবহার হয়। এই যে কেচি লাগে, সুন্দর একটা কেচি দেয় ওই ইয়েতে টিউব বা কোনো কাটানো লাগে। আর এটার ব্যবহার একটু পরিচিতি দেখা দিই। এটাতে আপনারা ওই ফ্রিজের নর্মাল এবং ডিপ তাপমাত্রা নির্ণয়। আচ্ছা, এখানকার তাপমাত্রা কত আছে দেখি একটু জান। সি এফ তো না, না হ্যাঁ সি। এখন 30 ডিগ্রি তাপমাত্রা এখন এখানকার তাপমাত্রা। এই যে এখান থেকে তাপমাত্রা এরকমভাবে ওই নর্মালের দিন দিলে এখানে শো করবে, ডিপে দিলে এখান থেকে শো করবে আপনার কত লাগবে কত থাকবে নিয়ম অনুযায়ী। এটা দেখার যন্ত্র। তো আমি বন্ধ করে রাখি এটা ব্যাস। তো তারপরে এবারে আপনাদেরকে আমি দেখাবো এই যে ক্লাম ডবল গ্যাস মিটার, ডবল, এটা হচ্ছে ডবল গ্যাস মিটার। তো এই যে মিটার একটা মিটার, তো এটাতে আটকে থাকার জন্য লাইন থাকবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে লাইন। তো এটা দিয়ে চাপ দিলে এখানে অফ হবে, এটা দিয়ে চাপ দিলে এখানে অফ হবে। মেন লাইন এটা, এখান থেকে এক লাইন যাবে মনে করেন ভ্যাকুমে মেশিনে কিংবা হাওয়া দেওয়ার লাইনে। এখান থেকে হাওয়া এই দিক দিয়েও যাবে, এই দিক দিয়েও যাবে। এখন এটা দেওয়া বন্ধ করে রাখলে এই একটাতে কাজ হবে, আবার এটা বন্ধ করলে এটা কাজ হবে। তো এরপরে ভিডিওতে আমি বাস্তবে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। আজকে শুধু পরিচিত করার জন্য আমি এই ভিডিওটা করেছি। তো যাক, এখন কম্প্রেসার। তো এই কম্প্রেসারের নল থাকে তিনটা। এক সাইডে থাকে একটা, ওই সাইডে থাকে, ডান সাইডে থাকে 2টা। আচ্ছা, এগুলো নলের নাম তো আছে তাই না? একটু দূরে আমার শুধু একটু দূরে। এই নলের নাম হচ্ছে একটা নাম হচ্ছে চার্জিং, এটাও চার্জিং, এটা একই কাজ। কিন্তু কোম্পানিতে ভেতরে একটা নল একটু বড় করেছে আর একটা নল সেম করেছে। তো এই কারণে কোম্পানিতে ট্রেকারে একটা চিহ্ন লেখা থাকে এরকম, হয়তো আর 600 এ গ্যাস নাম্বার। এখানে টিক চিহ্ন যদি এরকম থাকে তাহলে কোম্পানি বলতেছে যে তুমি এটাতে তুমি সাকশন বানাও। কিন্তু এটা দিলেও সাকশন হবে, এটা দিলেও সাকশন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোম্পানি যেহেতু নির্দেশ দিয়েছে তীর চিহ্ন দিয়ে যে এটাতে সাকশন দাও, তাহলে এটা সাকশন। সাকশন, আচ্ছা সাকশন। তাহলে আর এটা হচ্ছে ডিসচার্জ, এটা হচ্ছে ডিসচার্জ মানে আচ্ছা ডিসচার্জ। আচ্ছা, এটা হচ্ছে ডিসচার্জ। তাহলে থাকলো একটা, এটা চার্জিং, এটা আমরা এদিক দিয়ে চার্জ করবো, ভ্যাকুম করবো, এদিক দিয়ে গ্যাস লিকুইড দেবো, চার্জিং। আচ্ছা চার্জিং, আচ্ছা এটা হচ্ছে চার্জিং। তাহলে 3টা মাত্রা গেল। তো এই নলটা কোথায় যায়? এটা ডাইরেক্ট চলে যায় কন্ডেন্সারে। এই যে কন্ডেন্সার এরকম, হ্যাঁ এখানে যায় এইরকম আসবে, এইরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এইরকম যাবে, এরকম এরকম 10 লেয়ার 12 লেয়ার
এরকম হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এই এই ডিসচার্জ লাইনটা যাবে সোজা কন্ডেন্সারের এই মাথায়, তারপর কন্ডেন্সারের শেষ মাথার থেকে এসে এখানে একটা ফিল্টার যোগ হয়। ফিল্টার থেকে একটা ক্যাপিলারি পাইপ যুক্ত হয়। ফিল্টার ক্যাপিলারি পাইপ হয়ে এখানে চলে আসে ইভোপোরেটরে। ইভোপোরেটর যেমন এইরকম, এটা একটা কয়েল। আচ্ছা, এখন এই প্রথমে যেটা ঢুকবে এই সাইড এই পর্যন্ত হাতে ডিপ হবে, নর্মাল থাকবে এখানে, বা এই যে ঢুকলে তাহলে ডিপ এটা হবে, নর্মাল হবে উপরে। তো যাক, তো এখানে এই পাইপটা কোথায় যে সংযোগ হবে? এই পাইপটা সংযোগ হবে সাকশনে দেয়, এই যে সাকশন। তাহলে এর ভিতরে আমরা প্রথমে এর ভেতরে যদি ধুলোবালি থাকে, অনেক যদি পুরাতন ফ্রিজ হয়, এগুলোকে আমরা গ্যাস দ্বারা, নাইট্রোজেন গ্যাস দ্বারা আমরা এটা ওয়াশ করব। নাইট্রোজেন যেটা কোম্পানিতে দিয়ে থাকে, নাইট্রোজেন সর্বোচ্চ উত্তম। নাইট্রোজেন যদি না পাওয়া যায় তাহলে এটা কম্প্রেসারের গায়ে যে লেখা আছে 608, 600 গ্যাস বা 832, যে গ্যাসই থাক সেই গ্যাস সিল দেখে ওই অত নম্বরের গ্যাস দিয়ে এটাকে সাফ করতে হবে, ওর সমতুল্য কাছাকাছি হয়। কিন্তু ইদানিং দেখা যায় এই সাধারণ মেকাররা এরা করে কি, অল্প একটু বাতাস দিয়ে কোনো মতো সাফ করে দিয়ে ওটা গ্যাস চার্জ করে ফেলে দেয়। 1 মাস, 2 মাস, 6 মাস শেষ, ওটা একবার ভাঙিয়ে চলে যাবে, ওই ফ্রিজ চলবে না। যদি ভেতরে একটু ময়লা থাকে, এই যে ক্যাপিলারি পাইপ এখানে থাকে চিকন, এর ভেতরে যদি ওই একটু যদি বালু কোনা ঢুকে আটকে যায়, শেষ। আর এই যে চক্র হবে, এর ভেতর যে 6 নম্বর গ্যাস দেওয়া হয়, ওই জিনিসটা যে প্রেশারের মাধ্যমে যে ঘুরবে, ওটা ঘুরবে পাবে না, এখানে অফ, ঠান্ডা হবে না, গরম হবে না, লাস্টে দেখা যাবে কম্প্রেসার পুরে শেষ। তো এই হচ্ছে, তো আপনারা ফ্রিজ ঠিক করবেন ভালো ইঞ্জিনিয়ার দক্ষ যাদের জানা আছে, ভালো বেশি টাকা দিয়ে, যে টাকা ভয় করবে না, কারণ এইভাবে ভালোভাবে ক্লিন পরিষ্কার করতে গেলে একটু খরচ বেশি হবে। আর বাসায় ঠিক করার চেষ্টা করবেন না, গ্যারেজে নিয়ে থেকে, কারণ এখানে যদি লিক থাকে এগুলো সময় লাগে। যদি আজকে চাপ, প্রেশার চাপ দিয়ে, এই যে মিটারের চাপ দিয়ে আমি রাখলাম, কম কন্ডেন্সার প্লাস এভাপোরেটরে আলাদা আলাদাভাবে দুটো মিটার দিয়ে আমি দুই জায়গায় চাপ দিয়ে রাখলাম, 200 পেজ বা 250 পেজ বা 300 পেজ দিয়ে মিটারে লেখাচ্ছে আমি লক করে দিয়ে রাখলাম। 12 ঘন্টা, 24 ঘন্টা বা 48 ঘন্টা পর দেখলাম লক কাটা ঠিক জায়গায় আছে কিনা। যদি কমে তাহলে বুঝতে হবে যে লিকেজ আছে, তাহলে লিকেজটা ছাড়তে হবে আগে। লিকেজ না আসলে আপনি গ্যাস চার্জ করলেন, ওই ফ্রিজ বেশি দিন চলবে না। তো যাক, তো এইভাবে এটা আমি যাক অল্পর মধ্যে একটু আইডিয়া দিলাম। তো এখন এটা কারেন্টের লাইন এই যে এখানে 3টা পয়েন্ট থাকে। কোনো ফ্রিজের থাকে এরকম 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। আবার কোনো ফ্রিজের আচ্ছা, এগুলো আমি মুছি, এগুলো প্রয়োজন নাই। আচ্ছা, কোনো ফ্রিজে থাকে এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট। আবার কোনো ফ্রিজে থাকে এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। তাহলে আমরা ইলেকট্রিশিয়ান কীভাবে বুঝবো যে এই যে তার কোনটা কোথায় দেব? তো এই যে মিটার আছে, মিটারই বলে দেবে। এখানে কিছু করা লাগবে না, এখানে ওমসে সেট করতে হবে আমাদের। এই যে ওমসে সেট করলাম, ওমসে সেট করার পর আপনি এই 3টা মাথা থেকে, আমরা জানি যে কমন হচ্ছে এটা, আর এটার কমন এটা, আমি জানি এটার কমন এটা, এটার কমন এটা, স্টার্টিং এটা, এটাও তাই, স্টার্টিং, রানিং, করে গেল,
কমন। আচ্ছা, রানিং, স্টার্টিং আর হচ্ছে কমন, তিনটা। তিনটা কোনটা কীভাবে বাইর করবো? আর বাইর করতে গেলে এই তিনটা পয়েন্টের মধ্যে দেখেন কোনটাতে মান বেশি পায় কম্পিটিশনে। এখানে আমার কাছে কম্পিটিশন থাকলে কম্পিটিশন দেখাতে পারতাম, আমার গ্যারেজে রয়েছে কম্পিটিশন। তো এই যে ধরলাম, মনে করেন এখানে ধরলো এতশো, এখানে ধরলো এতশো, এখানে ধরলো এতশো, এখানে ধরলো, এর মধ্যে যেটাতে সর্বোচ্চ সর্বোচ্চ বেশি ইয়ে পাচ্ছে, মানে এখানে ফ্রিকোয়েন্সি পাচ্ছে, সেটাই হচ্ছে যে তার বিপরীত যেটা থাকতেছে, এরকম ধরলো এর হাতের দুটো বেশি পাচ্ছে, তার বিপক্ষে যেটা ফাঁকা থাকছে ওটা হচ্ছে কমন। আচ্ছা, ওটা কমন। কমন তাহলে থাকলো এটা রিলে স্টার্টিং আর হচ্ছে কমন। এখন এই দুটোর থেকে যেটা কম, সর্বোচ্চ কম, সেটাতে দিতে হবে স্টার্টিং, আর ইয়াতে হবে হচ্ছে যে ওটা কী লেখা আছে, বলে যাই, এই কারণে খাতা একটু দেখতে হবে, নোটগুলো দেখতে হয়। স্টপ টপ করে দেন, স্টপ করে। এখন আমি বলছি এটা হচ্ছে যে কমন। কমন সিটে কমন লেখা থাকবে, অনেক অনেক এখানে কিন্তু কম্পিটিশন লেখা থাকে না, এটা কমন। আর এটা হচ্ছে রানিং, এই যে রানিং। আর এটা হচ্ছে সরি, এটা স্টার্টিং, স্টার্টিং আর এটা হচ্ছে রানিং। যাক, তো এর বিপক্ষে বিপক্ষে এরকম থাকলে এটা হচ্ছে কমন, ওই এইরকমই হবে, এটা উল্টেবে না। এটা স্টার্টিং, এটা হচ্ছে রানিং। তাহলে রিলে ওভারলোড থেকে প্রথমে যাবে এখান থেকে একটা, এখানে রিলে, এখানে রিলে ওভারের ভেতর থেকে ডাইরেক্ট এখানে যাবে, আর আর একটা যাবে ডাইরেক্ট এখানে। আর এখানে সেট করে রিলে ওভারলোড এখানে অ্যাডজাস্ট করে এইভাবে যে সেট করা থাকে। তো আমি এমনি তার মাথাটা দেখাচ্ছি, এটা দেবে, এটা কারেন্ট লাইন, প্লাস প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস, এখান থেকে যাবে এখানে, বাদ থাকে এটা, এটা হচ্ছে যে ক্যাপাসিটার কাজ এটা, কিংবা এটা দিয়ে শর্ট করে দিলেও চালু হবে। এটা শুধু বিপক্ষ, এই তারটা আসবে এখানে, আর এই তারটা যাবে এখানে, এই তার যাবে যাবে এখানে। এই তো এরপর ভিডিওতে আমি আপনাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যালে দেখাবো, কারণ এখানে আমার কাছে কম্পিউটারটা আমার গ্যারেজে রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন। আমি হাজি মোহাম্মদ ফিরোজ হোসেন রনি, আমার বাসা অন্তাহার। আমার আপাতত আপাতত ওয়ার্কশপটা জামগ্রামে, জামগ্রাম বাজার, কাহালু, বগুড়া। আমার এরপর ওখান থেকে এরপর বলতে আরও দুটো দোকানের কথাবার্তা চলতেছে, কাহালুতে একটা, আর এদিকে ওই এটা কী বলে হরিহাট, এদিকে জামাদার। আমি কয়েকটা দোকানে ওখানে লোক সেট করে দেবো। আমি এগুলো দেশের বাইরে এগুলো কাজ করেছি অনেক আগে, আজ থেকে 20, 25, 30 বছর আগে এগুলো কাজ করেছি। তারপরে এসে বসেছিলাম, আমি বসে বসে থেকে থেকে শুধু যন্ত্রপাতি ছিল না আমার কাছে। তো এগুলো কাজ করতে গেলে যন্ত্রপাতির দরকার, খুব দামি দামি যন্ত্রপাতি। এই ছোটোখাটো ভ্যাকুম করার জন্য যদি কম প্রেশার দিয়ে করেন, এগুলো ভালো ভ্যাকুম হবে না, বড় ভ্যাকুমের প্রয়োজন, মাপ মতো, আর গ্যাসগুলো দিতে হবে মেপে মেপে। এই যে কম্প্রেসের গায়ে এখানে সব সম্পূর্ণ লেখা থাকে, মডেল দেখে আপনার সাইজ দেবেন, এটা পাওয়ার কত, এটার কোন গ্যাস লাগবে, কতটুকু ওজন লাগবে, গ্যাস ঠিক মাপ মতো দেওয়া লাগবে, এবং পরিষ্কার ঠিক মতো করতে হবে। সেই ফ্রিজ 10, 15, 20 বছরে কিছু হবে না। তো এই সাধারণ ম্যাটেরিয়ালটা এরা কি অল্প টাকায় কি কোনো মতো ইয়ে করে লাগিয়ে দেয়। এই যে একটা সুইচ, থার্মোস্টেট, এই সুইচটা এর দাম কত, অতি অল্প, নেয় আর নেয় কত,
কিন্তু নেয় আসলটার দাম, কিন্তু আসলটা তো দেয় না। এগুলো দিলে কখনো হয় কখনো হয় না। তো আপনারা শীতের আমি এর সঙ্গে আরও কিছু বলে রাখি যে ফ্রিজ চলানোর নিয়ম। গরমের টাইমে আপনারা কমপক্ষে 4-4.5 রাখবেন গরমের টাইমে, আর শীতের টাইমে 2-2.5 এরকম রাখবেন, তাহলে আপনার বিল খরচ কম হবে। আর পারলে আপনারা সবাই যে কোনো মেথড দ্বারা আপনারা এই কম্প্রেসরে একটা করে এক্সট্রা ক্যাপাসিটার লাগিয়ে নেবেন, তাহলে বিল খরচ কমে যাবে। এরকম ক্যাপাসিটার আলাদা একটা লাগিয়ে নেবেন, তাহলে আপনার মেশিনও ঠান্ডা থাকবে, বিল খরচ কম হবে, সর্বদিক দিয়ে সুবিধে। আর প্রতি মাসে একবার করে হলেও ফ্রিজটা পরিষ্কার পরিশোধ করবেন। আর কখনো পানি সহ কোনো জিনিস রাখবেন না, কোনো খাবার গরম জিনিস রাখবেন না, তাহলে ফ্রিজে গন্ধ হবে, খাবার নষ্ট হবে। আর এই যে কুরবানি ঈদ আসতেছে, আপনারা ঈদের গোস্ত একবার চাপাচুরি করে ভরে রাখবেন না, একটু ফাঁক রাখবেন। আর ফাঁক রাখার পর আপনারা হয়তো 1-2 দিন 1 দিন পর সম্পূর্ণ বাড়ি করবেন, বাড়িতে উল্টো পাল্টে আবার তুলে রাখবেন, তাহলে খাবারটার মান ভালো থাকবে। এটা আমরা ট্রেনিংয়ে পাইছি, বই পুস্তকে আমরা পাইছি। তো এর সঙ্গে আর কি যোগ করি আমি, তো যাক, তো আমি শুধু এটাই করি না, আমি কিন্তু সর্বদিক দিয়ে ইলেকট্রিশিয়ান এই যে কারেন্টের কাজ এগুলো রিসার্চ করি, আমি ডাক্তার নিয়ে গবেষণা করি, আমি ডাক্তারি, কবিরাজি, হোমিওপ্যাথি সবগুলো দিক দিয়ে করি। সাবমার্সিবল মোটরের কাজ করি। এই যে এই ঘরটা দেখতেছেন, এই ঘরটা আমার হাতের একা হাতে এই পুরো ঘরটা আমি করেছি। এই ঘরটা পুরো আমি একা হাতে একা গোছ করেছি, একা টিন চাইছি, একা বাঁশ কেটেছি, একাই। আমি পারি না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। আমি আজ থেকে 30 বছর আগে একটা হেলিকপ্টার বানানোর পুরো সূত্র কমপ্লিট করেছি। শুধু টাকা পয়সার অভাবে আমি হেলিকপ্টারটা উড়াইতে পারিনি। আমি লেখালেখি করি, আমি কোরআন রিসার্চ করে অনেক কিছু করি, অনেক গাছ দিয়ে ওষুধ তৈরি করি বহু। কিন্তু আমার এমন কিছু ফর্মুলা রয়েছে যেগুলো ফর্মুলা আমি কাউকে জীবন দেবো না, দেওনি। ওটা আমি নিজের ওপর প্রয়োগ করে, এতে কিছু ক্ষতি হয়, কিন্তু ক্ষতিরও আবার বিকল্প যে নষ্ট করার সেটাও আছে। তো আমি সারাক্ষণ গবেষণার মধ্যে থাকি। আমার আজ থেকে 30-40 বছর ধরে এ যাবৎ আমি শুধু গবেষণার মধ্যে ছিলাম। আমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি এই গবেষণার মাধ্যমে, কিন্তু অনেক কিছু করতে পারিনি আমি টাকার অভাবে। যেমন হেলিকপ্টার আমার কাছে ফর্মুলা ক্লিয়ার, আমি উঠতে পারবো, কোনো সমস্যা না, কিন্তু ওটা তো অনেক টাকা ব্যয় হবে। তো এরকম আমি ছোটোবেলা থেকে মেশিন চালাই। মেশিন চালাতে যে এত অভিজ্ঞতা এসেছে, ওর ভেতর সাউন্ড দেখে আমি বলে দিই যে এত নম্বর বিয়ারিং আছে। দিনের মধ্যে 2-3 বার করে ওই পাটলের হাড়ি খুলতাম আমি। তো যাক, আমার এখন বর্তমানে জামগ্রাম কাহালু জামগ্রামে আমার দোকান রয়েছে, মানে ওখানে গ্যারেজটা রয়েছে। এরপর রয়েছে কাহালু, জামাদার এবং হরিহাট। আমি চিন্তা ভাবনা করতেছি ছেলেপেলে যদি সেট করতে পারি আমি ওখানে দেবো। আমি ইঞ্জিনিয়ার হিসেবে থাকবো। আর কোনো ছাত্র যদি আমার কাছে শিখতে চান, এগুলো হাতে কলমে আমি শিখে দেবো, এমন শিক্ষা দেবো সে আর কোনোদিন ঠিকবে না। আমি একটা ফ্রিজ তৈরি করবো, ফ্রিজ এসি আমি বাড়িতে তৈরি করবো। ফ্রিজ কেন ভাঙড়ির যাবে? আমি জামগ্রাম মাঝে মাঝে দেখি ভাঙতেছে ফ্রিজ ভাঙা লাগবে কেন? ফ্রিজের বডি থাকলে হবে, ওই ভেতরে সম্পূর্ণ মেশিন সেট করব, নতুন কয়েল সাজাবো, সে হচ্ছে ইঞ্জিনিয়ার। তো যাক, আর কি বলবো, দীর্ঘ হয়ে যাচ্ছে। এখন আপনারা সবাই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভালো ভালো নতুন নতুন বিভিন্ন আইটেম, শুধু ইলেকট্রিক না, ডাক্তারি, কবিরাজি, হোমিওপ্যাথি, ইঞ্জিনিয়ারিং, গবেষক, সব কিছু যদি জানতে চান। আমি লেখালেখি করি, গান, উপন্যাস, কবিতা। একসময় চ্যানেল গান করেছি আমি, বগুড়া জেলা শিল্পকলা একাডেমির ছাত্র আমি। ডিসি সাহেবের সঙ্গে আমরা একসঙ্গে গান করেছি আমি। তো আমি সর্বদিক দিয়ে আমি জ্ঞানের অধিকার অর্জন করেছি।
আমি এমনকি একটা, আমি সৌদি আরবে ছিলাম, আমি পাহাড়ের উপর উঠে ওখানে গবেষণা করতাম, ওখানে একটা ভাষা আবিষ্কার করেছি আমি, রোমান ভাষা, যেটা হয়তো প্রেমিক প্রেমিকের সাথে কথা বলবো বা আপনার সবার সাথে কেউ বলতে বুঝতে পারবে না। তো যাক, এখন আপনারা সবাই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। সবার প্রতি ভালোবাসা রইল। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি সৌদি আরবে ছিলাম 3 বছর। 3 বছরের মধ্যে 4 বছর কাজ করছি, 4 বছর ঘুরছি ফিরেছি, হজ করেছি ইনশাআল্লাহ। আমার ভাগ্যে ছিল বলেই তো হজ করতে পারছি। তো হজ তাদের ভাগ্যে দেখা নাই, হজ করতে পারবে না। আমি ইনশাআল্লাহ হজ সব আল্লাহ। আমি শুদ্ধ বলতে পরে নিজের হ্যাঁ, টিকা মাত্র মাত্র করবে সুন্দর পাহাড়ে বিশ্বাস করতাম, কিন্তু আগে বিশ্বাস করতাম পাহাড়ের উপর থাকবো, নিজে চোখে দিয়ে দেখেছি সমুদ্র ডুবে শেষ হয়ে গেছে, অন্য হয়ে গেছে, সমুদ্র দেখতে পাচ্ছি। এটা এরকম থেকে গবেষণা করতে পারছি। এক পাশে অন্ধকার, আর আরেক পাশে সূর্য, মানে দুপুরে বের উঠছে, এরকম আমি দেখেছি, নিজে চোখে দেখেছি। তো এইগুলো নিয়ে আমি যেখানে যাই, যেখানে যে প্রতিটা মুহূর্তে আমার শুধু গবেষণা চলে। আমার বলবি আমার রাতে ঘুম ঠিক মতো হয় না, সারা রাত শুয়ে দেখি মাথায় থেকে আমি করতে চাই না, তারপরেও ঘুম হয় না। তো এই অবস্থা আমার। এটা নিয়ে গবেষণা, ঔষধ নিয়ে গবেষণা, হাদিস নিয়ে গবেষণা, যন্ত্রপাতি নিয়ে গবেষণা। যেমন একটা আটা যেটা আবিষ্কার ছোটবেলায় করেছি আমি, ওই তেল দিয়ে করে ফেলি। যেমন একটা মোটর চালাবো, মোটর চালাবে টাইম নিয়ে, আর কারেন্ট দিয়ে চালাবো জেনারেটর। মানে ও চালাবে, ও এক চালাবে, এরকম পরিকল্পনা করে রাখছি, কিন্তু বছরের অভাবে আমি ওটাও করতে পারি, চেকআপটা বা পাইনি। এরকম ভাবে বহু আমার কাছে কিন্তু উন্নত আছে ঔষধপাতি, যেগুলো ওষুধ বাইরে কোথাও এই বানাতে পারবে না, এমন কোন বহু ঔষধ নিয়েই আমি মিক্সার করে তো বিষাক্ত কোনো গাছের আটা দিয়ে এগুলো ওর সঙ্গে করে আমি নিজে অন্যকে কাউকে দিই না, আমি নিজে প্রয়োগ করি, নিজের শরীর ক্ষতি হলে আমার। তো মাঝে মাঝে ক্ষতি হয়, তো এটার বিকল্প রিয়াকশন নষ্ট করার একটা রেডি করছি। তো এভাবে আমি করে থাকি। তো মানুষের, আমি জানি আমার জানা মতে মানুষের কখনো জীবনে কখনো অসুখ বিসুখ রোগ জীবন যেমন আসবে, যদি সে ঠিক মতো চলতে পারো যেমন সে কেউ করতে পারে। আমি আমার কোনো কাজ নেই, কাজ নেই, কোনো কিছু নাই, আমি চললাম খুব চেষ্টা একটা দু চারটা ভাবতে পারি। তো নামাজ পড়লে কিন্তু আসলে শর্ট পড়ে। হাদিসে বলতে গেলে শুধু নামাজ পড়লে পড়ে না যে ভালো হিংসা করে না, না সকলকে সব হিংসা করতে পারবো, হিংসা করতে আর ভেতরে আছে আমার ভুল করে না, আমার মনে থাকে আমি সবসময় দেখতে আমার কি করবো আমি এখানে দেখেন এই মুহূর্তে পাই না, এরকম আর মেমোরি আমারটা একবারে ফুল, আর কিছু ঢুকতেছে না, এই অবস্থা। গবেষণা এমন জিনিস যাদের ভিতরে গবেষণা আল্লাহ জিনিস আমার কাছে শক্তি দিয়েছে, আল্লাহ এমন কিছু জিনিস আমি করবো না যেগুলো বাস্তব আমি প্রমাণ দিয়েছি, এমন কিছু আমার ভেতরে আল্লাহ দিয়েছে। আরো চার টাকা পারতেছি না। তো আমার পাঁচটা শেষ হয়ে গেছে, কাছে গেছিলাম ইন্ডিয়া
কি বলবো আর অনেক কিছুর ভিতর আছে বহু এখন থেকে যদি আমি একটি বছর ধরে শুধু কথাই বলি এত ভিতর ইয়ে আছে ওইগুলো শেষ হবে না এই মুহূর্তে আমার মনে পড়তেছে না এগুলো আবার পান্ডুলিপিতে ভরপুর রয়েছে বোঝেন তো ছোটবেলা থেকে আমি গান উপন্যাস কবিতা আমি পড়াশোনার খাতা কলমে রাখতাম যেখানে যেতাম এখানে এসে যদি এমন আমি যদি মনে করি যে এখন আমি একটা গান লিখি দিলেও লাইন পড়ে আসতাম কিন্তু ঘুরতেছি তখন আমি আমাদের রাস্তা ঘুরতেছি ঢাকা যাচ্ছে আসলো এক জায়গায় সেখানে এক পয়েন্ট মনে আসলো এইভাবে ছোটবেলায় একটা ওখানে একটা ওয়াশ করছি তো ওখানে ওয়াশ করতেছে যে তুলতে গেলে অনেক থেকেও আমি পয়েন্ট এগুলো বিশেষ তাহলে দেখা যায় যে যেমন দুই আর দুই চার হয় দুই আর দুই পাঁচ তো গেল না সূত্র মিলে গেলে কাজের সাথে মদের মধ্যে কথার মধ্যে চলাফেরার মধ্যে সবগুলো জিনিস এমন দেশ রয়েছে যেগুলো সবাই ধরতে পারে না আর সবার মধ্যে কিন্তু একটা জিনিস বাড়াবে না সবার জ্ঞান যদি এক থেকে একই রকম হতো তাহলে সবাই বাকিদের দোকান করতো কেউ আটা ওষুধের দোকান করতো তাহলে জানতো না সবার একাধজনের মাথায় একাত্তর ভাবে শেষ করছে একাধজনের বুদ্ধি একাধজনের ব্রেন একাধজনের মনোবাসনা চাওয়া পাওয়া সব কিছু ভিন্ন 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 কিন্তু আমি সবগুলো এদিক দিয়ে রিসার্চ করে ইয়ে করি এগুলো আমি গভীর রাজ্যে ভালো হয় কিন্তু ওই এভাবে রিসার্চ করতে করতে কখন ফজর আগান যায় আমি নিজেই বলতে পারি ঘুমাইতে পারি দিনের রাতে এক ঘন্টা ঘুমালাম আর আমি সবসময় সকালকার নাস্তা বাস্তা পাতা এগুলোই বেশি থাকি প্রতিদিন আমার আজ থেকে ছোটবেলা থেকে দুধ তারা জিরা কিশমিশ সবসময় খাওয়া হয় না আরো আছে পিস আদা রসুন তবে যে গাছের লতা পাতা হ্যাঁ এগুলো খুব খুব উপকারী পিউতে পাতা একটা লোক যদি পিউতে পাতা সপ্তাহে 2 দিন খায় ওর ক্যালসিয়াম ঘাটতে হবে না ঢেঁড়স খেলে ক্যালসিয়াম ঘাটতে হবে না খাওয়া যাই খায় আলু ভর্তা খায় প্রতিদিন সন্ধ্যা খান ঠিক মতো ঘুমান ঠিক মতো গোসল করেন টেনশন চলে দুধে যদি দুধে খেলে দেবো আপনার অবস্থা নিয়ম নিয়ম মতো পরিশ্রম করেন নিয়ম মতো বসে কিন্তু আমার তো তারপরে আর আমি আমার তো পুরোটাই অবসর শেষ আর পুরোটাই অবসর বসতে গেলে এটা প্রমোশন এই কাজে লাগছে দেখি কাজের মাধ্যমে এটা আমার সাথে ছবি জিনিস এটা মায়ের সাথে আমি মনে পাই আমার মন যে যা চাই আমার সাথে আমার যারা সঙ্গীত আগে যখন যা চাই তাই পরিষ্কার থাকলে খাই না চাইলে না খাইতে কিন্তু আপনার বলবো না যা আমি মনটা মনে মানে আশা করছি আমি গাড়ি করেছি বাড়ি করেছি রয়েছে করেছি হ্যাঁ সবই স্বাধীন আমার সুখে আছে ভাতটা দিন পর দিলে বেশি টাকার বেশি হিসাব অল্প টাকার অল্প হিসাব ওকে আসি আসসালামু আলাইকুম